আসসালামু আলাইকুম। এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে ফিরছেন জয়, হাল ধরবেন আওয়ামী লীগের। শত্রু হাসিনাকে যদি ভারত সাহায্য করে, কি করবে খালেদার দল? পড়শিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি। ভারতীয় মিডিয়ার চাঞ্চল্যকর মন্তব্য। ডাক্তার ইউনূসের হাতে 25 মন্ত্রণালয়ের ভার। দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলেই ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন? সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজধানীর 29 থানার কার্যক্রম শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে ফিরেছেন জয়, হাল ধরবেন আওয়ামী লীগের। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে এসে তিনি নেতৃত্বশূন্য বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরবেন। সজীব ওয়াজেদ জয়ের বোনের দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাদের মা শেখ হাসিনা কি দলের সভাপতির পদ ছেড়ে দেবেন এবং জয় কি ওই পদে আসীন হবেন নাকি তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট করেননি পুতুল। এদিকে গতকাল ভারতের সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকার এবং নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় এমন ইঙ্গিত দিয়েছেন। প্রবল গণ আন্দোলনের মুখে গত সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান। তার পদত্যাগের আগে ও পরে দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বেশ কয়েকজন মন্ত্রী, এমপি ও দলের শীর্ষস্থানীয় নেতা দেশ থেকে পালিয়ে গেছেন। অন্যদিকে জনরোষের ভয়ে অন্য নেতা কর্মীরাও আত্মগোপনে চলে যান। তখন থেকে দলটি মূলত নেতৃত্বশূন্য অবস্থায় আছে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, দেশের মানুষের যা হয় হোক, তা নিয়ে আর বঙ্গবন্ধু পরিবার মাথা ঘামাবে না। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না তিনি এবং বঙ্গবন্ধুর পরিবার আর এদেশে রাজনীতি করবে না। তবে ওই অবস্থান থেকে একেবারে ইউটার্ন করেছেন সজীব ওয়াজেদ জয়। সাইমা ওয়াজেদ পুতুল ফেসবুকে লিখেছেন যে, প্রিয় দেশবাসী, জানি আপনারা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে জীবন অতিবাহিত করছেন। আপনাদের উপর হত্যা, নির্যাতন, ধর্ষণের সাথে সাথে আপনাদের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধু পরিবারের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্যকে আমরা অস্বীকার করতে পারি না। তাই বঙ্গবন্ধু পরিবারের উত্তরাধিকারী হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমার ভাই সজীব ওয়াজেদ জয় রাজনীতিতে পদার্পণ করবেন। সজীব ওয়াজেদ জয় অতি দ্রুতই দেশে ফিরে যাবেন এবং আপনাদের রক্ষা করতে দলের হাল ধরার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সেই সাথে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে আমার দায়িত্ব পালন করে যাব। প্রিয় দেশবাসী, সংকটেই প্রকৃত যোদ্ধা তৈরি হয়। তাই আমরা প্রত্যাশা করব আপনারা ধৈর্য ও সাহসিকতার সাথে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করবেন। সেই সাথে আপনাদের সর্বশক্তি ও সমর্থন দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পাশে থাকবেন, এই প্রত্যাশা করছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এদিকে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, দেশের নির্বাচনের ঘোষণা এলেই তার মা শেখ হাসিনা দেশে ফিরবেন। দলের নেতৃত্ব নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন যে, বর্তমান দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। দলের সাথে আমাকে সক্রিয় হতে হয়েছে এবং আমি আছি। দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা আমি করব। অন্যদিকে ফেসবুকে ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেককে হত্যা করাও হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক ও সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আমি বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, কিন্তু আমাদের নেতা কর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এদিকে শত্রু হাসিনাকে যদি ভারত সাহায্য করে, কি করবে খালেদার দল? পড়শিকে প্রচ্ছন্ন হুমকি। শত্রু হাসিনাকে সাহায্য করলে পড়শি দেশ ভারতের সঙ্গে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে। ঠিক এই ভাষাতেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রবল প্রতিদ্বন্দ্বী বিএনপি স্পষ্টতই অসন্তোষ প্রকাশ করেছে। গত সোমবার দেশ ছেড়ে পালিয়ে হাসিনা ভারতে আশ্রয়ে থাকায় অখুশি তারা। বিএনপির প্রবীণ নেতা গয়েশ্বর রায় ঢাকা থেকে টাইমস অফ ইন্ডিয়ার কাছে একটি বার্তাও দিয়েছেন। 1991 সালের সাবেক বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারক স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ভারত বাংলাদেশের পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত। ফলে সেই লক্ষ্যে স্থির থাকতে ভারত সরকারকেও বুঝতে হবে এবং সেই মতো আচরণও করতে হবে।
তিনি এরপর বলেন, কিন্তু ভারত যদি আমাদের শত্রুকে সাহায্য করে তাহলে পারস্পরিক বোঝাপড়া কায়েম রাখা মুশকিল হয়ে পড়বে। হাসিনা সরকারকে থাকা আমাদের প্রাক্তন বিদেশমন্ত্রী গত নির্বাচনের আগে এখানে বলেছিলেন শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারত সাহায্য করবে। তাকে প্রশ্ন করা হয় বিএনপি ভারত বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে চলবে কিনা। তার জবাবে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, শেখ হাসিনার দায় বয়ে বেড়াচ্ছে ভারত। দুই দেশের মানুষের মধ্যে কোনো বৈরিতা নেই, কিন্তু ভারত গোটা দেশ নয়, কেবলমাত্র একটি দলের প্রতি এক চোখামি করবে তা কি করে হবে। হিন্দুদের উপর হামলার খবর ও সংখ্যালঘুদের প্রতি বিএনপির মনোভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এরকম একটা মনোভাব তৈরি করা হয়েছে, প্রচার করা হয়েছে যে বিএনপি হিন্দু বিরোধী। এই দল ক্ষমতায় থাকাকালীন আমি নিজে মন্ত্রী ছিলাম এবং এখনো আমি দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির সদস্য। তাহলে কিভাবে এই তত্ত্ব দাঁড়ায়? আমাদের দল একটি জাতীয়তাবাদী দল, আমরা সব ধর্মের প্রতি অধিকারে বিশ্বাস রাখি। তার দাবি 1991 সালে আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি দুর্গাপূজাগুলিকে সরকারি অনুমোদন দেওয়ার ব্যবস্থা চালু করেছিলাম এবং আমাদের পরে কোনো সরকারি এই ব্যবস্থা বন্ধ করেনি, এখনো সেই ব্যবস্থা চালু রয়েছে। একমাত্র আমাদের পার্টি এটা চালু করেছিল, কই অন্য কেউ তো করেনি, প্রশ্ন তোলেন রায়। বাংলাদেশকে ঘাঁটি করে জঙ্গিরা ফের উপদ্রব শুরু করবে কিনা এই প্রশ্নের জবাবে ফের তিনি বলেন, এটাও অনুমান, সত্য নয়। ভারত আমাদের স্বাধীনতা আদায়ে সাহায্য করেছিল, আমরা ভারতের বিরুদ্ধে যেতে পারি না। আমরা এখনো একটা ছোট দেশ, চিকিৎসা সহ আরো অনেক ব্যাপারে ভারতের সাহায্য আমাদের লাগবে। বাংলাদেশের বাজার থেকে ভারত যে মুনাফা তোলে তা কিন্তু ছোট নয়। জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির সম্পর্ক কি? এ বিষয়ে তিনি বলেন, কোনো নীতি আদর্শগত সম্পর্ক নেই, কৌশলগত সম্পর্ক রয়েছে, নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে যা প্রযোজ্য। জেনে রাখুন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সরকারি আঁতাত ছিল। 2018 থেকে 24 পর্যন্ত আমাদের সঙ্গে জামায়াতের কোনো সম্বন্ধ নেই। বামডান অনেকেই আছে, কিন্তু জামাত আমাদের সঙ্গে নেই। তার অভিযোগ, শেখ হাসিনাই জামাতকে মঞ্চে তুলে ধরেছেন, পরে তিনি জামাতকে নিকেশ করতে হেফাজতে ইসলামী গড়ে তোলেন। আজ সেই হেফাজতে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। জামাতরা নির্বাচনে বিশ্বাস করে দাবি রায়ের। এদিকে ডাক্তার ইউনূসের হাতে 25 মন্ত্রণালয়ের ভার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের দপ্তর বন্টন করেছে। 25টি মন্ত্রণালয় এবং 2টি বিভাগ রাখা হয়েছে তার হাতে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রধান উপদেষ্টার হাতে থাকা মন্ত্রণালয়গুলো হলো শিক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও 2টি বিভাগের দায়িত্বে রয়েছেন তিনি। বিভাগগুলো হলো সশস্ত্র বাহিনী বিভাগ ও 5ম মন্ত্রিপরিষদ বিভাগ। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা 15.5 বছর শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর গত 3 দিন দেশে কার্যরত কোনো সরকার ছিল না। এই অবস্থায় গতকাল বৃহস্পতিবার নোবেল বিজয়ী ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। এদিকে দুর্নীতির অর্থ সরানোর চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনকালে 15 বছর দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থ বৈভবের মালিক হয়েছেন এক শ্রেণীর রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা। বিভিন্ন সময় দেশ থেকে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এখন পরবর্তীত পরিস্থিতিতে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যেন ব্যাংক থেকে সরাতে না পারে, সেজন্য ব্যাংকারদের কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট অর্থাৎ BFIU। সংস্থাটি বলেছে, সন্দেহভাজন লেনদেন বা অর্থ উত্তোলন করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
প্রয়োজনে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করতে হবে। স্বজনপ্রীতির মাধ্যমে ব্যাংক থেকে কারোর টাকা সরানোর সহযোগিতার প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল সব রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসারদের সাথে বৈঠকে এই সতর্কতা দিয়েছে বিএফ। জানা গেছে, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের শেষ মুহূর্তে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিপুল অঙ্কের টাকা উত্তোলন করে নিয়ে যান। একই সঙ্গে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান দেশ ছেড়ে চলে যাওয়ার আগে বিপুল অঙ্কের অর্থ ব্যাংক থেকে তুলে নিয়ে যায়। আর এই কাজে ব্যাংক কর্মকর্তা ও কেন্দ্রীয় ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না বলে অভিযোগ উঠেছে। এই কারণে গত বুধবার স্বেচ্ছাচারিতা এবং অনিয়ম দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের তোপের মুখে বিএফআইইউ এর প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস, কেন্দ্রীয় ব্যাংকের 4 ডেপুটি গভর্নর এবং একজন উপদেষ্টা ব্যাংক থেকে চলে যেতে বাধ্য হয়। এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আসছেন না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এতদিন যারা দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছে তারা হঠাৎ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরপরই তারা টাকা সরাতে ব্যস্ত হয়ে পড়ে। আর্থিক পরিমাণ টাকা যাতে সরাতে না পারে সেজন্য গতকাল 1 লাখ টাকার বেশি উত্তোলনে বিধিনিষেধ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। নানাভাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ এখন সরানোর জন্য নানাভাবে চেষ্টা করছেন দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা। তাদের আটকাতে বিএফআইইউ ব্যাংকারদের করা বার্তা দিয়েছে। গতকালের বৈঠক শেষে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, বৈঠকে করা বার্তা দিয়ে বলা হয়েছে, দেশে এখন পরিবর্তিত পরিস্থিতি চলছে। এখন অনেকে দুর্নীতিবাজ, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ, সন্ত্রাসীরা তাদের অর্থ সরানো ও পাচারের চেষ্টা করবে। তাই এখন থেকে যে কোনো ধরনের লেনদেনে মানি লন্ডারিংয়ের সব নিয়মনীতি শতভাগ পরিপালন করতে হবে। কোনো লেনদেন সন্দেহভাজন হলেও জানাতে হবে। কোনো প্রকার পরিচিত স্বজনপ্রীতি করে ছাড় দেওয়া যাবে না। যদি কেউ ছাড় দেয় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। বৈঠকে আরও বলা হয়, যে কোনো ধরনের সন্দেহভাজন লেনদেন হলে ও সন্দেহভাজন কার্যক্রম প্রতিবেদন দিতে হবে। এসটিআর বা এসএআর অনুযায়ী প্রয়োজন মনে হলে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ করা হবে। সাধারণত সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোর এই ধরনের নির্দেশনা দিয়ে থাকে বিএফআইইউ। তবে বিএফআইইউ এর প্রধান না থাকায় সার্কুলার জারি করা সম্ভব হয়নি। জানা গেছে, অনেক দুর্নীতিবাজ, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা দুর্নীতির টাকা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সরকার পতনের পর কত ইসলামী ব্যাংক থেকে 2 দফায় 840 কোটি টাকা উত্তোলনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু ব্যাংকটির শীর্ষ মহল সচেতন হয় সেটা ব্যর্থ করে দিয়েছে ব্যাংকাররা। এদিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাজনীতিতে 29 থানার কার্যক্রম শুরু। কোঠা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 4 দিন পর আজ সকাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় রাজধানী প্রায় 29টি থানার কার্যক্রম শুরু হয়েছে। থানাগুলোতে পুলিশ সদস্যদের সহায়তায় নিয়োজিত থাকছেন সেনা সদস্যরা। শুক্রবার সকাল 11টায় তেজগাঁও থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা। এই সময় সেনাবাহিনীর 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার শাখাওয়াত খন্দকার বলেছেন, যেদিন জনমানুষের প্রচণ্ড স্রোত ছিল, অর্থাৎ 5ই আগস্টের কথা বলেন, তাদের কন্ট্রোল করা তখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষের সঙ্গে দুর্বৃত্তরা যেভাবে পুলিশ সহ মানুষ হত্যা করেছে, তখন আমরা ডিসিশন নিয়েছি থানা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। পুলিশ সদস্যদের বাঁচাতে হবে, তারা জনগণের সেবক, তাদের আবার রিফর্ম করার সুযোগ করতে হবে। এছাড়াও তেজগাঁও থানায় কয়েকশো পরিবার আছে, পুলিশ সদস্যরা আছে, থানায় অনেক অস্ত্র আছে যেগুলো দুর্বৃত্তদের কাছে গেলে দেশ চরম ঝুঁকির মধ্যে পড়বে। তখন আমরা থানার নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করেছি। তিনি বলেন, আমরা এলাকায় ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, স্কাউট, বিএনসিসি ও আনসার বাহিনী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আমরা সমন্বয় সভা করেছি। পুলিশ বাহিনীকে রিফর্ম করতে তারা আমাদের আশ্বস্ত করেছে। তেজগাঁও থানার উপপুলিশ কমিশনার আজিমুল হক বলেছেন, সামরিক বাহিনীর সদস্য যেভাবে আমাদের পুলিশ সদস্যদের বাঁচাতে এগিয়ে এসেছেন, মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজ আমরা সামরিক বাহিনীর সহায়তায় পুলিশের সব কার্যক্রম শুরু করেছি। সব নাগরিকের কাছে অনুরোধ, আপনারা থানায় আসুন, আপনাদের সেবা দিতে আমরা প্রস্তুত। তিনি বলেন, তেজগাঁও বিভাগের 6টি থানার মধ্যে 3টি থানার কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে। ক্ষতিগ্রস্ত থানার স্বল্প পরিসরে কাজ চলছে। এরই মধ্যে থানাগুলোতে অনেক পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন, বাকিরাও আসতে শুরু করেছেন। আমরা আশা করছি দুপুরের মধ্যে আমাদের সব পুলিশ সংস্থা
বা সদস্য কর্মস্থলে যোগ দেবেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেছেন, কিছুদিন আগেও আমরা সবাই একসঙ্গে কাজ করেছি। আজ আমাদের অনেক পুলিশ সদস্য আমাদের কাছে নেই, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আমরা অনেক ভুল করেছি, মানুষের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি হয়েছে। আসলে আমরা জনগণের সেবক, জনগণই আমাদের মূল। আপনারা থানায় আসুন, আপনাদের সেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রসঙ্গত গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর দেশের অবস্থা বেগতিক হয়ে পড়ে। রাজধানী ঢাকার অধিকাংশ থানা কার্যক্রম বা আক্রমণের শিকার হলে পুলিশ বাহিনীর সদস্যরা একরকম অঘোষিতভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আতঙ্কে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা, ফলে থমকে যায় সব থানার কার্যক্রম। আর এই সুযোগে দুর্বৃত্ত এক শ্রেণীর মানুষ চুরি, ডাকাতি ও লুট করা শুরু করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।